নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই প্রোগ্রামে। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো সেই পার্সনটিকে আপনারা সব সময় দেখেন এবং যখনই দরকার পড়ে তখনই আপনারা পাশে পান। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিপ্রকাশ স্যার, যাকে আপনারা জেপি স্যার হিসাবে জানতে পারেন। স্যার নমস্কার আপনাকে। নমস্কার। স্যার সবার আগে আপনার থেকে জানতে চাইবো যে জ্যোতিপ্রকাশ আপনার নাম, জ্যোতিপ্রকাশ থেকে জেপি হয়ে কিভাবে উঠলেন? উল্টো দিকে আপনি দেখছেন আপনার ডন বস্কো স্কুল। হুম। আমি এই স্কুলের ছাত্র। আচ্ছা। তো যখন আমরা ক্লাস 1-এ ছিলাম, অ্যাটেন্ডেন্স হইতো, তখন আমাদের যে ক্লাস 1-এর টিচার ছিলেন, হুম হুম। উনি সবসময় যেমন নামটা ডাকতেন জ্যোতিপ্রকাশ কানোডিয়া, তো একটা নামটা বড় হইতো। তারপরে উনি আমাকে কিছুদিন পরে এসে বললেন কি, নাও লিসেন, আজকে থেকে তোমার নাম হলো জে ফর জ্যোতি অ্যান্ড পি ফর প্রকাশ, জেপি। তো কিছুদিন যখন জেপি জেপি করে ডাকতেন আমি বুঝতে পারতাম না, কিন্তু কিছু একদিন যাওয়ার পরে আমার যে ক্লাসের বন্ধুরাও আছে ওরাও আমাকে জেপি জেপি করে ডাকতে আরম্ভ করলেন। তো আমি বুঝে গেলাম কি এখন আমার নাম জেপি। তো সে ক্লাস 1 থেকে আমার নাম জেপি হয়ে গেছে এবং অনেকরা আমার ফুল নেম জানেই না, আমি জেপি দিয়েই এখন পরিচিত। আচ্ছা স্যার, আপনার থেকে আরও জানতে চাইবো যে স্কুলিং করার পরে এই যে আপনার সামাজিক কাজে যুক্ত হওয়া, এটা কিভাবে শুরু করলেন? দেখেন, আমরা স্কুলে যখন ছিলাম ক্লাস 5 বা ক্লাস 6-এ হেল্পেজ ইন্ডিয়া বলে একটা প্রপোজাল বেরিয়েছিল। তার মধ্যে আমাদেরকে একটা ছোট্ট রাউন্ড সিলিন্ড্রিক্যাল বক্স দেওয়া হইতো এবং ওর মধ্যে হেল্পেজ ইন্ডিয়ার ওটা মানে স্টিকারগুলো ছিল। স্টিকারিং করা থাকতো। হ্যাঁ, তো ওর কারণটা আমাদের বলতো কি, ইউ নিড টু গো অ্যান্ড কালেক্ট সাম ফান্ডস। কেন কি, যা বাচ্চারা যারা পড়তে পারে না তাদের জন্য একটা হেল্প হবে এবং যারা অসুস্থ আছে ওখানে একটা হেল্প হবে। তো আমরা আমাদের বাড়ির আশেপাশে যাদেরকে আমরা চিনতাম, আমাদের রিলেটিভস, তো বন্ধু বান্ধবের মা বাবা, আমরা ওদের কাছে গিয়ে একটু সহযোগিতার জন্য চাইতাম, আমরা পেতাম। তো খুব খুশি হতো কি আমরা কার জন্য এটা করতেছি, মানে অদৃশ্য, কিন্তু আমরা জানি না কি কার হেল্প হবে, কিন্তু আমরা এটা জানতাম কি কার হেল্প হচ্ছে এটা দিয়ে। তো ওই হিসাবে একটা এই সেবার জন্য ভালোবাসা আরম্ভ হয়েছে। তারপরে কলেজে গেছি, অনেক বাচ্চাদের ফর্ম ভরে দিয়েছিলাম, তো ওরাও খুব খুশি হয়েছিল। সেখান থেকে একটা পপুলারিটি আসলো কি না এই ছেলেটা সবার জন্য করতে চায়। তারপরে ওই কলেজ ইলেকশনে দাঁড়াইছিলাম, ভালো ভোটে জিতেছি, এইচজিএসও হয়েছি শিলিগুড়ি কমার্স কলেজে, এবং এই সেবা ভাবটা তারপরে ভালোই চলতে আরম্ভ হলো। হেল্প বুঝলাম কি, যদি সেবাই করি, তো যে মাও বলতো কি সবার মধ্যে ঈশ্বর আছে, তো তুই যদি কার সেবা করতেছিস বা কার হেল্প করতেছিস, তুই মনে রাখিস তুই ঈশ্বরের সেবা করতেছিস। আজ অবধি সেটাই মার ওই কথাটাই ঢুকে আছে কি আমি ঈশ্বরের সেবা করতেছি, মাধ্যম কিন্তু মানুষ। আচ্ছা স্যার, আপনি এরপরে আপনার স্কুলিং কমপ্লিট হলো, আপনি সোশ্যাল ওয়ার্কার, তারপরে হঠাৎ করে বললেন যেরকম আপনি ইলেকশনে দাঁড়ালেন কলেজে, তো আপনি এই দলটাকে বেছেছিলেন কোনো বিশেষ কারণ, নাকি দেখুন, সেই আমরা সময় অন্য কোনো দলের সঙ্গে ছিলেন পরে গিয়ে? আমরা আমরা যে পিরিয়ডে ইয়াং হয়েছি বা আমরা যে পিরিয়ডে কলেজ করেছি, তো সেই পিরিয়ডে এখানে বামফ্রন্ট সরকার ছিল, সিপিএম। এটা কাউকে বলার দরকার নাকি ওদের কীভাবে অত্যাচার ছিল, বাড়িতে ওদের ইন্টারফারেন্স ছিল। তো সে সময় আমরা একটা জিনিস দেখেছিলাম কি, পশ্চিমবঙ্গর কংগ্রেসের যে যুবা সভানেত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমাদের ওনার ফাইটটা খুব ভালো লেগেছিল। তো আমরা ওনাকে ফলো করেই কংগ্রেস করতাম কলেজে, এবং যখন উনি একটা দল প্রতিষ্ঠা করেছেন তৃণমূল কংগ্রেস, তো আমরা ওনাকে ফলো করেই তৃণমূল কংগ্রেস করেছি। উনি আমাদের আইডল। এবং ওই সময় তৎকালীন সরকার বামফ্রন্টের গঠন ছিল, সেই সময় অনেক রকমের অত্যাচার হতো যারা বিরোধী দল করতো, তো এরকম কিছু শিকার কি আপনিও হয়েছিলেন? দেখেন, এই সাইডে আমার তলোয়ার দিয়ে মারা হয়েছিল, এখানে ব্রেন হ্যামারেজ আছে। তো এরা যে সময় আমরা রাজনীতি করতাম, এদের এটাই ছিল কি হিংসা করো, ভয় দেখাও আর বাড়িতে ঢুকিয়ে দাও। কিন্তু ওরা একটা জিনিস জানতো না কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করতেছি।
যখন নেত্রীকে তোমরা ভয় দেখাতে পারলা না, তো নেত্রীর শ্রেণীকে কি আর পারবা? আঘাত অনেক হয়েছে, কিন্তু স্টিল গোয়িং অন। একই প্রসঙ্গে স্যার জানতে চাইবো যে এখন বর্তমান যে সরকার, তারা অলমোস্ট 15টা বছর হয়ে গেছে এবং আপনি অনেক দিন ধরেই এখানে রয়েছেন এবং রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তার কি পাল্টা আপনার চোখে কোনো সময় পড়লো? কি মানে নতুন যে সরকার অর্থাৎ তৃণমূলের সরকার আসার পরে ওরা যেভাবে অত্যাচার করতো, তার কি পাল্টা কোনো জায়গায় দেখা গেছে যে তৃণমূল এবার বামপন্থীদের ওপর অত্যাচার বা বিজেপির ওপর অত্যাচার এরকম কি আপনার চোখে পড়েছে? যেদিন আমরা সরকার এখানে গঠন করি, আমাদের নেত্রী একটাই কথা বলেছিলেন, কি বাদলা না বদল চাই। যখন আমরা এখানে বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিয়েছি, তো আমাদের একটাই টার্গেট ছিল কি যে ডেভেলপমেন্ট হয়নি বাংলার, আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। আর আমরা ওই মিশনে আজ অবধি আমরা সাকসেসফুল হয়েছি। ছোট্ট শ্রেণী থেকে সব থেকে উপর লেভেল অবধি যা যা করার সবে সরকার করেছে। ছাত্রর পড়াশোনা নিয়ে, মেয়ের বিয়া নিয়ে, মহিলাদের আর্থিক সহযোগিতা করা, ছাত্র মানে যুব যুবতীদের আর্থিক সহযোগিতা করার, কার যদি কৃষকদের মানে যা কৃষকের যে খেতি করার জন্য যে আর্থিক সহযোগিতা করা, এবং হাসপাতালের জন্য যে খরচা হয়, এমনি তো সরকারি হাসপাতাল সবগুলো ফ্রি, এখন তো পুরো ফ্রি। হ্যাঁ, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যদি প্রাইভেট হাসপাতালেও যদি আপনি চিকিৎসা করাইতে চান, তাহলে 5 লাখ টাকা সরকার আপনাকে হেল্প করতেছে। এবং ন্যায্য মূল্য ওষুধ দোকান আছে, যেখানে আপনি 75 to 80% ডিসকাউন্টে ওষুধ পাচ্ছেন। তো সব ধরনের মানুষকে এই গভর্নমেন্ট টাচ করেছে, রাস্তাঘাটে টাচ করেছে, ডেভেলপমেন্টে টাচ করেছে, ইন্ডাস্ট্রিতে টাচ করেছে। সব থেকে বড় কথা, বাংলায় যে শান্তি আছে এবং সবাই যে মিলেমিশে থাকে, এটা আপনি আর দেশে এখন পাবেন না কোথায়। স্যার আপনাদেরকে জানতে চাইবো যে দেখুন, সবাইকে সরকারি চাকরি ব্যবস্থা কোনো সরকারের পক্ষে করা সম্ভব না, যার জন্য অল্টারনেট ইন্ডাস্ট্রি দরকার। আর শিলিগুড়িতে যদি আমি ঢুকি, শিলিগুড়িতে সবার প্রথম যেটা চোখে পড়বে যে এখানে প্রচুর ওয়্যার হাউস রয়েছে। তো এতগুলো ওয়্যার হাউস থাকার পরেও এখানে রাস্তার কানেক্টিভিটি খুব একটা সমস্যা এবং প্রচুর জাম দেখা যায়, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, যখনই একটা জায়গাটা ডেভেলপ হয় না, তখন রাস্তাটা যত বড় থাকুক, জামটা থাকে। মুভমেন্টটা যে ছিল ওর থেকে মুভমেন্টটা 4 গুণ বেশি, 5 গুণ বেশি বেড়ে যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক। হয়তো আগে 10টা গাড়ি আসতো, এখন সেখানে 50টা গাড়ি আসছে। 50টা গাড়ি। তো তার বিকল্প রাস্তাটা বড় করা, সেটাও হচ্ছে। এবং যা ভিতর দিকে আরেকটা কানেকশন করে ট্রাফিকটাকে কম করার জন্য, সেটাও হচ্ছে। এগুলা নিয়ে একটু সময় লাগে। আপনি আজকে বলবেন আজকে হয়ে যাবে, সেটা হবে না। এই রাস্তার কানেক্টিভিটিটা বের করতে গেলে এবং উপরে কাজ করতে গেলে একটু সময় লাগে। আর কাজগুলো হচ্ছে। এখনও যেভাবে জঞ্জালটা ছিল, সে জঞ্জালটা খুব মানে সরেছে। এখন ট্রাফিকটা অনেক ফাস্ট হয়েছে, কানেক্টিভিটিটা বেড়েছে এবং আগামী দিন আর বাড়বে। বিরোধীদের তরফ থেকে বারে বারে শোনা যায়, যেরকম বিরোধী দলনেতাও এখানে এসেছিলেন, উনি বলেছেন যে উত্তরবঙ্গে শূন্য পাবে তৃণমূল। আপনি এই জায়গায় কাজ করেন এবং এখানকার পরিস্থিতি জানেন, আপনার কি মনে হয় যে উনি যেটা বলছেন সেটা কতটা সম্ভব? এই ইলেকশনে আগে 2021-এ বিজেপির নেতারা আসছিলেন এবং খুব হাল্লা করেছিলেন কি আপকি বার 200 পার, কত হয়েছে 70, 400 পার ওদের নাড়া না না, স্টেট ইলেকশন স্টেটের 200 ছিল। 200 ছিল, ঠিক আছে, 100 পাইনি। এখানে ছিল 400 পার। তো নিজের শক্তিতে গভর্নমেন্টও করতে পারেনি। নিজের ক্ষমতায় সরকার করতে পারেনি। এরা কি আছে এগুলা বলে কেন? কি এরা জানে এরা 50-এ নিতে যাচ্ছে? তো এরা এগুলা কথা নিজেদের জন্য বলতেছে। হইতে পারে উত্তরবঙ্গ এরা শূন্য হয়ে যায় এবার। এদের কথা রিফ্লেকশন এরাই। এরা যা বলে ওর উল্টো হয়। এরা তৃণমূলকে বলতেছে, দেখবেন এদেরই জিরো হবে। স্যার আরেকটা জিনিস জানতে চাইবো যে খুব কন্ট্রোভার্সিয়াল জিনিস, এখন এসআইআর লিস্ট বেরিয়েছে এবং অনেকেই জানে না যে তারা ভোট দিতে পারবে কি না। আপনার এলাকার ভোটার রিচা ঘোষ, তিনি জানেনই না যে তিনি ভোট দিতে পারবেন কি না। এরকম তো আপনার বিধানসভায় অনেকেই আছে, তাদের নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আমরাও এখনও টোটাল প্র্যাকটিক্যাল গাইডলাইন্সটা পাইনি।
প্রথম যে একটা লিস্ট বের হওয়ার কথা ছিল এখনো অবধি তো বেরায়নি। আর আমরা জানি ডিলিটেড যারা আছেন তারা ফর্ম 6 দিচ্ছেন, এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন তাদের জন্য আমি শুনেছি 60 লাখ লোক আছেন, তার মধ্যে 10 লাখ লোকের মানে যা ক্লিয়ারেন্স আছে সেটা হয়েছে। তার মধ্যে কতজন বাদ আছে বা কতজন ভোট দিতে পারবেন এখন অবধি ওটা প্রকাশিত হয়নি। এর যে ফার্দার গাইডলাইন্সটা যে হবে আমাদেরকে দেখতে হবে। আমরাও একটা ওয়াচ পলিসিতে আছি, কিন্তু অনেক লোক যাদের এটা হওয়াই দরকার ছিল না তাদেরও হয়েছে। আমরা যখন এসআইআর ফর্মগুলো দেখেছিলাম আমরা এটা মনে করেছিলাম কি এরা ক্লিয়ারলি পাস হয়ে যাবে, কিন্তু অনেক মানে ন্যায্য লোক এরা আটকাই গেছে। জানি না এরপরে কিভাবে ওরা ক্লিয়ার হবে বা কী হবে, এটা এখন আমাদেরকে গাইডলাইন্সগুলো দেখতে হবে। স্যার, আপনাদের খুব পপুলার প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, যেটা নিয়ে বারে বারে বিরোধীরা অভিযোগ করে, কিন্তু প্রত্যেকটা নির্বাচনে তারা এই একই প্রকল্পকে অন্য নামে চালু করার কথা বলে। তাহলে যদি প্রকল্পটা বেকার হয় বা তারা যে অভিযোগটা করে তারা একই কেন আবার প্রকল্পের কথা বলে? যেরকম দেখুন লাডলি বহন বলে চালু করার কথা বলা হয় মধ্যপ্রদেশ, হ্যাঁ, এরা কিন্তু সেই একই প্রকল্পকে আরেকটা নামে রূপান্তর করতে চায় এবং চালু এখানেও বলে যে 3000 দেবে। চালু করেছিল, টাকাটা বন্ধ করে দিয়েছে। এখন পাঞ্জাব গভর্নমেন্ট যে আপের আছে ওরও একটা চালু করতেছে। বিহারে 10,000 টাকা দিয়েছিল ইলেকশনের আগে, এখনও টাকাটা ফেরত চাওয়া হচ্ছে। একমাত্র তৃণমূল গভর্নমেন্ট আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি লক্ষ্মী ভাণ্ডার দিব, দিয়েছেন, প্রত্যেক মাসে দিচ্ছেন। এবং এখন যুবসাথী চালু হচ্ছে। যুবসাথী চালে খুব দারুণ একটা প্রকল্প, নেত্রীকে অনেক অনেক ধন্যবাদ এটার জন্য। এটা দিয়ে কত যে যুব যুবতীরা যারা এখনই পড়াশোনা কমপ্লিট করে যারা চাকরি খুঁজতেছেন বা চাকরির জন্য আবেদন করছেন, এত বড় একটা হেল্প হয়েছে এদের জন্য, মানে এটা ভাবনার বাইরে। একটা সেলফ রেসপেক্ট যা হয় না, দিদি আমাদের এই যুব যুবতীদের দিয়েছেন যুবসাথী দিয়ে। স্যার, যখনই আপনি ফিল্ডে যান, এই যে প্রকল্প যারা পায় বা যখনই আপনারা ক্যাম্প করেন তারা আসে, তাদের কি সাড়া, তারা কি বলতে চায়? আমি যে আপনাকে বললাম লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, যে যুবসাথী নিয়েও বললাম, এটা একটা এরকম বেনিফিট যেখানে আপনাকে কার কাছে হাত পাততে হবে না ছোট ছোট জিনিসের জন্য। একটা মহিলারও খরচা থাকে বা যুবকরা যুবতীদেরও খরচা থাকে। আজকে সে মহিলা বা মাকে কার কাছে হাত পাততে হবে না নিজের বাচ্চাকে চকলেট কিনে দেওয়ার জন্য, নিজের জন্য কিছু ছোট ছোট জিনিস কেনার জন্য। আজকে যারা পড়াশোনা করেছেন, যারা চাকরির জন্য আবেদন করতেছেন, মা বাবাকে আর ডিস্টার্ব করতে হবে না যে আমি এখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি বা আজকে আমার এগুলো ফর্ম কিনতে হবে, বা আমি 4টা বন্ধু একদিন সপ্তাহে বসলাম আমরা, তো সেটা নিয়েও বাড়িতে চাপ দিতে হবে না। এটা একটা সেলফ এস্টিম কি আমার টাকা আমি খরচা করতেছি। এবং স্যার, আপনার থেকে জানতে চাইব যে ধরুন 2026-এ মানুষের আশীর্বাদে আবার সরকার গঠন হলো, সেই ক্ষেত্রে আপনি এখানে কোন দুটি কাজকে খুব প্রায়োরিটি দিয়ে করতে চাইবেন? এবং একই সঙ্গে যদি আপনাদের এখানে সে সিট পান, সেই ক্ষেত্রে আপনি কোন দুটি কাজকে খুব প্রায়োরিটি দিয়ে করতে চাইবেন? সব থেকে প্রথম যে জিতবে বা যে এখানকার বিধায়ক হবে, আমি মনে করি কি প্রথম ডিউটি হলো সৌডাঙ্গি যে আমাদের রেলওয়ে ফাটকটা আছে সেটা আন্ডারপাস বা ওভারব্রিজ করার খুবই দরকার আছে। এই যে একটা জিনিস সকালে দিনের যে একটা পিক টাইম থাকে মানুষের, 2 ঘন্টা 2.5 ঘন্টা খেয়ে নেয়, এটা খুবই বড় একটা স্পেস, 2 ঘন্টা 2.5 ঘন্টা। এবং যেভাবে ভিতরে এখন যেভাবে ছোট ছোট ইন্ডাস্ট্রিজ আসতেছে এবং ওয়্যারহাউসিংও হচ্ছে, তো যে রাস্তার কানেক্টিভিটি আছে সেটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। যদি ডাকগ্রাম ফুলবাড়িকে একটা মডেল করতে হয়, এই দুটা কাজ খুব দরকার আছে। বিরোধী দল থেকে বারে বারে অভিযোগ করা হয় যে আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কিন্তু প্রত্যেকটা দলেই দেখবেন দল চালাতে গেলে মনোমালিন্য হয় বা কোন দল থাকে। আপনার দলেও যদি এরকম থাকে, সেটাকে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি তো বলেছি না আপনাকে কি আমরা যখন কংগ্রেস করতাম ছাত্র রাজনীতিতে, তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করতাম। তখনও তো বাংলায় অনেক দাপড় দাপড় কংগ্রেসের লিডার ছিলেন। তো আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করি তার মানে কি গোষ্ঠীদ্বন্দ্ব? আমার আপনার মতামত এক না,
ধরে নিন তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, থাকতেই পারে। আপনি আমাকে পছন্দ করছেন না বা আমি আপনাকে পছন্দ করছি না, এটাই তো, এটা গোষ্ঠীদ্বন্দ্ব না। সেটা মতামত আমাদের মিলছে না, আমরা পছন্দ করছি না, কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে ভোটে বাক্সে আপনি ভোট দিতে যাবেন বা আমি দিতে যাব, কাকে দিব? এক জায়গায় তৃণমূলকে দিব। গোষ্ঠীদ্বন্দ্ব আছে কোথায়? এটাই যে আছে, আমরা যে একটা জিনিস গ্যাপ আছে আমরা সেটাও শেষ করতেছি। আমরা অনেক জায়গায় মিটিং করেছি, সবারই আমাকে একটা চাচ্ছি কি একটা মিলন হয়ে যাক, আগামী দিন এই ফোর্সটা আমরা স্ট্রংফুলি নিয়ে লড়াই করতে পারি। স্যার, 2026-এর নির্বাচনকে সামনে রেখে আমাদের দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইবেন? দেখেন, যে ডেভেলপমেন্টের কাজ 2011-র পরে পশ্চিমবঙ্গ দেখেছে মাননীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগে, আমি বলতে চাইব কি যেভাবে বাংলা আগাচ্ছে, আপনারা কোনো ভাওতাবাজিতে যাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। বাংলায় যে শান্তি আছে, বাংলার যে উন্নয়ন হচ্ছে, এটাকে দায়িত্ব নিয়ে আপনারা আগাবেন। নিশ্চিত করবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারেও মুখ্যমন্ত্রী হয় এবং বাংলার উন্নতিকে আগে নিয়ে যায়। স্যার, দেখা গেল যে জ্ঞানেশ কুমার এখানে আসছেন এবং উনি প্রত্যেকটি দলের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে যখন আপনার দলের প্রতিনিধি চন্দ্রিমা ভট্টাচার্য কথা বলতে গেলেন, ওনার সঙ্গে কথা বলা হলো না, সেটা বিষয়কে কীভাবে দেখছেন? তো কথা বলা হলো না, কিন্তু এটা না, এটা খুব একটা দুঃখর বিষয়। একটা মহিলাকে যখন উনি কথা বলছেন বা উনি কোশ্চেন করতেছেন, ওনাকে বলছেন কি আপনি চুপ করে। একটা মহিলার যে সম্মান আপনাকে দিতে হয় সেটাও আপনি জানেন না, এবং আপনার রাগ কেন? কি সঠিক কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে বলে? আপনি যে চাচ্ছেন সেটা বাংলায় আপনি করতে পারছেন না, তাহলে আপনার রাগটা হচ্ছে। এটা বিজেপি, আমরা বুঝতে পারি কি যেভাবে ইলেকশন এখানে করাইতে চাচ্ছে, মানুষের ভোটাধিকার টেনে নিয়ে এবার ওরাই ডিসাইড করতেছে কি কারা ভোট দিবে আর কারা দিবে না। আগামী দিন দেখা যাক, এখন তো সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছেন, আমরা আশা রাখতেছি সব ভালোই হবে। আর আন্ডার যে অ্যাডজুডিকেশন আছে সেটা ধীরে ধীরে ক্লিয়ার আউট হচ্ছে। একটা লিস্ট আর বেরিয়ে গেলে আমরা বুঝতে পারবো কি কতটুকু কী হয়েছে। এখন অবধি সবাই আন্ডার সাসপেন্সে আছে, আন্ডার ডার্কনেস আছে। এটা টাইমের সাথে জানা যাবে আগামী দিন কী হচ্ছে। স্যার, আপনার ডাবগ্রাম ফুলবাড়িতে প্রায় 3.2 লাখ ভোটার আছে, কিন্তু প্রত্যেকে তো সরকারি স্কিম পান না। কে বলছে আপনাকে? আপনি কি তদন্ত করে দেখেছেন? হ্যাঁ, প্রত্যেকে পান না মানে এটা আপনি বলতে পারবেন কি অনেকেরা অ্যাপ্লাই করেছিলেন, ওদের হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল ছিল বা অন্য কোনো ডকুমেন্টেশনে ভুল ছিল, সেটা ওরা হতে পারে কি পাননি। তারপরেও এখনও যদি ক্যাম্প হয়েছে আমাদের যুবসাথী নিয়ে, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে অ্যাপ্লাই করেছেন, আমরা বসেছি, আমরা এবার ভালো করে দেখে ওদেরকে বুঝিয়ে আমরা ফর্মগুলো ভরে দিয়েছি। যারা ভুল করেছিল তাদের আসেনি। স্কিম পাচ্ছে না বলে বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কে বিজেপি, কে সিপিএম আর কে কংগ্রেস আর কে তৃণমূল এটা দেখে না। বাংলার মানুষ, মামাটি মানুষের সরকারের সব প্রকল্পর যে পাওয়ার আছে তারা নিশ্চয়ই পাচ্ছেন। যারা ভুল করেছেন আবার ওদেরকে অ্যাপ্লাই করার সুবিধা দেওয়া হয়েছে। দুয়ারে সরকার এসে গেছে, বেশি দূর আপনাকে যাইতে হচ্ছে না, সব সুবিধাই গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে। তার মানে ধরে নেওয়া যায় যে এখন অবধি যারা পাচ্ছে না তারা পরের ক্যাম্পে আবার ঠিকঠাকভাবে আবেদন করলে হ্যাঁ, পেয়ে যাবে। আমরা যে বসছি, অনেকরা আছে নিজে ভরে নিয়েছেন, কিছু ভুল করে দিয়েছেন, এবার আমরা বসেছি, আমরা ওদেরও ভুল শুদ্ধি করেছি, তাদের এসে গেছে। আবার যাদের আসেনি তাদের সাথে আবার একটা ক্যাম্প হবে, আবার বসবে। কিছু কিছু তো ডকুমেন্টসও লাগে, সেটাও বানাইতে একটু টাইম লাগে, তার আধারই লিঙ্ক নাই, তো সেগুলো হয়েছে, ওদেরকে বুঝিয়েছি, ওরা করেছে, নেক্সট ক্যাম্পে আবার হবে। স্যার, আপনাকে দেখা যায় যে আপনি স্পোর্টসকে অনেকটা প্রমোট করছেন,
লাইক স্পোর্টস একাডেমিতে হলো সেখানে গিয়ে সাহায্য করা বা প্লেয়ারকে সাহায্য করা, একই সঙ্গে আপনার একটা স্লোগান খুব ভাইরাল হচ্ছে, পাড়ায় পাড়ায় মেসি, পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়ন। এটা নিয়ে কি বলবেন? দেখেন, এটা হলো মাঠের নেশা। আপনি যখন মাঠটাকে ভালোবাসবেন সেটা আপনাকে ছোটোবেলায় থেকে আসতে হবে। তো আমরা বিভিন্ন মাঠে যাই, এই যে রাস্তায় যাচ্ছি, একটা দেখলাম কি বাচ্চারা ফুটবল খেলতেছে, একটু দাঁড়াই গেলাম, দেখলাম কি ওরা খুব ইন্টারেস্টেড। চারজন বুটে আছে, চারজন বুটে না। তো আমরা জানি যার কাছে বুট নাই ও এটাকে অ্যাফোর্ড করতে পারছে না, ওই বুটটা কিনে দিয়ে ওকে একটা ইকুয়াল ফিল্ড দেওয়ার আমরা চেষ্টা করি। ঠিক আছে, এটা নাকি মানে ও চ্যাম্পিয়নই হবে, কিন্তু ওর খেলার যে শখ আছে সেটা পুরো হোক, ও ম্যাচ আপ করতে পারে। আমরা বিভিন্ন যে কোচিং সেন্টার আছে ওখানে ফুটবল দিই কি ওদের কোনো অভাব না হোক, বাচ্চারা খেলতে পারে। আমি খুব হ্যাপি কি আমাদের একটা মেয়ে, আমারই ফাপড়ির মেয়ে, যে আমরা ছোটোবেলা থেকে ওনাকে চিনি, প্রিয়া ছেত্রী। ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, উনি না করে 200-র উপরে ম্যারাথনে প্রাইজ জিতেছেন, সেটাও ফার্স্ট। উনি এশিয়ান গেমসের জন্য এখন কোয়ালিফাই করার চেষ্টা করছেন স্টিপল চেসে। আমি গিয়েছিলাম তো উনি আমাকে বললো কি আমার কিছু সেকেন্ডসের ডিফারেন্স আছে, আমি আমার ওয়েট লস করতেছি, এবং যদি আমার একটা জুতো হয় আমি কোয়ালিফাই করার খুব বড় একটা চান্স হয়ে যাবে। জুতোর দাম ছিল, আমি কমিট করেছিলাম, আর আমি 3-4 দিন পরে বাইরে থেকে ওই জুতোটা আনাই দিয়ে দিই। আপনি বুঝতে পারবেন না কি ও জুতো মানে মানে নিজের চোখ দিয়ে ওর জল পড়ে গেছে, মানে ওর এত ভিতরে এটা আছে কি আমি কোয়ালিফাই করব, দেশের জন্য লড়বই, খালি এক জুতাটা ম্যাটার করতেছিল। এই ছোট ছোট জিনিস না খুব ভালো লাগে। আপনি যদি কার কাজে আসতে পারছেন, বড় কিছু না, গিয়ে দুটো ফুটবল দিলেন বা ব্যাডমিন্টন দিলেন, বাস্কেটবল দিলেন, আপনি কি আছে কি এ বাচ্চাদেরকে ওখানে আর ইনভলভ করে দিচ্ছেন, তাহলে আপনি দেখেন তো একটা ভালো কাজ করতেছেন অন্য সাইডে, এরা আবার স্পয়েল হবে না। কেন কি যারা মাঠ যাবেন তারা কোনোদিন নোংরামিটা নেবেন না, মানে নোংরামি আপনি বুঝতে পারছেন তো, মানে নেশা টেশা করবেন না। এটার জন্য আমরা মাঠকে ভালোবাসি, আর মাঠকে আমরা খুব প্রমোট করার চেষ্টা করতেছি কি বাচ্চারা খেলার পথে চলতেই থাকুক। যার জন্য স্বামীজি বারে বারে বাচ্চাদেরকে ফুটবল খেলার জন্য বলতেন। বাংলার রাষ্ট্র খেলা, বাংলার মানে স্টেট খেলা তো ফুটবলই, কিন্তু এখন তো আমাদের কাছে মাঠও অনেক কম হয়ে গেছে। তাহলেও ডাবগ্রাম ফুলবাড়ি ভেরি লাকি কি এখানে অনেকগুলো মাঠ আছে এখনও। ভিতরে কতগুলো আপনি ভাববেন না কি, যারা একটা লেভেলে ফুটবল খেলেছে না, আমি খুব সারপ্রাইজড, ওরা ফ্রিতে কোচিং দিচ্ছে ভিতরে। বাহ, খুব ভালো উদ্যোগ। অনেকগুলো ছোট ছোট বস্তিতে না, আমি তো ভিজিট করেছি, আমি খুব মানে আপ্লুত কি মানে এভাবে এখানে ম্যাক্রো লেভেলেও কাজ হচ্ছে, মানে ট্রেনিং হচ্ছে। একই সঙ্গে স্যার আপনাকে অনেকবার দেখা গেছে যে দুস্থ মানুষ এবং অনেক এমন খুব দুরাগত রোগে আক্রান্ত রয়েছে, তাদেরকে আপনার তরফ থেকে গিয়ে সাহায্য করা হয়েছে, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, আমি আপনাকে প্রথমবার বলেছিলাম না, আমার মা একটাই কথা বলতেন কি যদি তুমি এটা মেনে নাও কি সবার মধ্যে ঈশ্বর আছে, তাহলে তুমি যদি কার সেবা করতেছো বুঝে নিবা কি ঈশ্বরের সেবা করতেছো। আগে আমি মানুষের কাছে যাইতাম, মানুষের যা ট্রিটমেন্টের করার আছে, মেডিকেলে অনেককে আমি ট্রিটমেন্ট করাইছি, ওষুধপত্র হোক বা এখন তো দেখেন একটা খুশির ব্যাপার আর মজার ব্যাপারটা কোথায় আছে। একটা মহিলা আছেন, ওনার কি পায়ে সেপটিক হয়ে গেছিলো, পাটা কাটতে হবে, আমরা খুব কনসাল্ট করে খুব ভালো করে কথা বলে ওনার অপারেশন করানো হয়েছে, উপরের লেয়ারটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরিবারটা খুব গরিব, ও ডেলি ওখানে মানে ব্যান্ডেজ করতে হচ্ছে বা ডেলি, কিন্তু সবথেকে খুশির আর মানে ভালো জিনিস যে আছে, মহিলাটা তো একটু বৃদ্ধ, পাটা বেঁচে গেছে। তাহলে ভাবুন তো একটা গরিব পরিবারে আবার ও মহিলা যদি হাঁটতে না পারতো, কত যে ওর জন্য অসুবিধা হইতো। যে পরিবারটা স্বামীও বাইরে যাচ্ছে কাজ করতে, মহিলাও বাইরে যাচ্ছে কাজ করতে, কে দেখাশোনা করতো? অন্তত একটা ভালো জিনিস হয়েছে, এখন বাথরুম
বা যা হয় নিজে গিয়ে খাওয়া নিয়ে, তো এগুলা করতে না খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে নিজেকে। খুব স্বাভাবিক স্যার, যে কোনো মানুষের যদি পা না থাকে তার যে অসুবিধা হয়, এবং এখানে যেহেতু আপনি বলছেন যে খুব দুস্থ পরিবার, এর সেইরকম হলে তো আরও বেশি অবস্থা খারাপ হতো। সেখান থেকে আপনার সাহায্য যদি সে ঠিক হয়েছে, সেটা খুব ভালো উদ্যোগ। এটা আমার সাহায্য না, আমাদের সবারই সাহায্য। ওরা বিশ্বাস করে কি জেপি আসলে কিছু না কিছু না করবে না, মানে একটা ওয়ে আউট করবে, তো ওদের বিশ্বাস। আর আমিও ওদের ডাকে চলে যাই, আমি চেষ্টা করি একটাও মিস না হয়। আজ অবধি ভগবানের আশীর্বাদে এত শক্তি উনি দিয়েছেন, আমি ওনাকে বলি একটু যতদিন আমি বেঁচে আছি আমি মানুষের কাজে লাগতে পারি, এতটুকু আশীর্বাদ চাই, আর কিচ্ছু না। স্যার, ভবিষ্যতে আপনি স্পোর্টস নিয়ে এতটা ভাবেন, আপনার কি ইচ্ছে কোনোদিন এখানে কোনো মানে নিজের মতন করে কোনো একাডেমি বানানো, নাকি যে একাডেমি আছে তাকে আরও সাপোর্ট করে আরও বাড়িয়ে নিয়ে যাওয়া? এখানে যতগুলো একাডেমি আছে লোকরা জানেই না। আপনি কি জানেন ইন্ডিয়ার নম্বর 1 বাস্কেটবল প্লেয়ার আমাদের এখানে এলাকা থেকে, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর। এটা আমার জানা ছিল না। এখানে লং জাম্পে যে মাঠটা, ওখানে লং জাম্পে 3টা আছে যারা স্টেটে খেলতেছে, হাই জাম্পের আছে। এখন ওরা আসছিলেন বা আমরাও গিয়েছিলাম ওদের কাছে পার্সোনালি, ওরা আমাকে একটা স্প্রিং বোর্ড চেয়েছে জাম্পের জন্য, সেটা আমি কলকাতা যাব কিছুদিন পরে, ওটা এনে ওদেরকে দিব। আমাদের যে রেলওয়ে স্ট্রিট মাছ আছে ওখানে অনেক মেয়েরা প্র্যাকটিস করে, তো ওদের সাথে আমি দেখা করেছি, ওরা অ্যাথলেটিক করে। আমি খুব খুশি, যদি উনি আমার থেকে কিছু বলবেন আমি নিশ্চয়ই করব। ওদেরকে আগাইতে হবে, কিছু একটা ছোটো জিনিসের জন্য এটা নয় কি ওরা স্টপ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। কেন কি ওরা খুব পেশেন্সলি আর খুব হার্ডওয়ার্ক দিয়েছে, এই হার্ডওয়ার্কের ফল ওরা পাইতেই হবে। আমাদের সবাইকে এটা দেখতে হবে, মাঠে যাইতে হবে, একটু হেল্প করতে হবে, এই বাচ্চারা অনেক আগিয়ে যাবে। ডাবগ্রাম ফুলবাড়ির খেলার খুব ভালো স্কোপ আছে, আমি বলবো না, ভিতরে ভিতরে ট্রেনিং ফ্যাসিলিটিস আছে, এখানে কাগা ইনস্টিটিউট আছে, নম্বর 1 ইন্ডিয়ান বাস্কেটবল প্লেয়ার আছেন এখানে, প্রিয়া হইতে পারে এশিয়ান গেমসে কোয়ালিফাই করে যায়। আমাদের তো এখানে রিচা ঘোষ নাম করেছেন আমাদের শিলিগুড়ি, তো এখানে আছে, স্কোপ আছে, আগামী দিন এরাই আগাবে, দেখেন না, একটু সাহস দিন, আগিয়ে যাবে এরা। স্যার, আপনার জেলার যে মানুষ রয়েছে বসবাস, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে বা বিশেষ কোনো রিকোয়েস্ট থাকে, আপনি আমাদের মাধ্যমে দর্শকদের জন্য করতে পারেন। আমার জেলা বলতে গেলে জেলা তো অনেক বড় হয়ে গেছে। স্যার অবশ্যই, যেহেতু আপনি জেলা সম্পাদক, তাই আমি পুরো গোটা জেলাটা নিয়ে বলতে চাইছি। দেখেন, আমি যে কথাটা আগেও বলেছি, আমি সেই কথাটা এখনো বলতেছি, আমার জেলার প্রত্যেকটা মানুষকে, আমার দাদা, আমার মা, আমাদের বোন, একটা জিনিস বলতে চাই কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার জীবনে নিশ্চয়ই প্রভাব ফেলাইছে। আপনি নিজে ভেবে দেখুন কি আপনার জীবনে আমরা মামাটি মানুষ সরকার সামিল আছে, সব রকমের সহযোগিতা আপনারা পাচ্ছেন, এবং যা উন্নয়ন হচ্ছে আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন। যে বিজেপি এখানে আসে আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, এবং আপনারা দেখেছেন আপনাদের সাথে কি কি ঘটেছে, এর থেকে আপনারা শিক্ষা একটু নেবেন। এর সরকার, বিজেপিকে আপনারা এখান থেকে শূন্য করার সংকল্প নিয়ে আগামী দিন ভোটে নামবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন কি বাংলা আর এগিয়ে যায়। আমাদের যে পরের যে জন্মর মানুষরা আছে, নেক্সট জেনারেশন, তারা এটার লাভ ভালো করে নিতে পারে। এই ডেভেলপমেন্টকে কন্টিনিউ রাখতেই হবে। এতক্ষণ আমরা কথা বললাম জেপি কানোরিয়া স্যারের সঙ্গে। ওনার যে বক্তব্য আপনার কেমন লাগলো, বা এই নিয়ে যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।